অপেক্ষা তো কতক্ষণ হয়? আধা ঘন্টা। আনান থেকে বলেছিলি? একবার তো বললাম বলেছি। তুমি এত টেনশন নিচ্ছ কেন? যতদিন হচ্ছে ছুটি কাটাও, সে পরে দেখা যাবে। তুমি আগে সুস্থ হও। শুনলাম তুই শুনতে গিয়েছিলি। তুমি একটু চুপচাপ থাকো তো। চুপচাপ থাকবো? কি এমন হয়েছে চুপচাপ থাকবো? সামান্য জ্বর। একশো পাঁচ উঠেছিল, এটাকে তুমি সামান্য কেউ বলছো? আচ্ছা, হঠাৎ জ্বর এলো কিভাবে? তাও এত? পরে বলবো। তুই এখন যা, আমার খুব একা থাকতে ইচ্ছে করে। আমার কেন এমন হয়, নিজেকে, অন্যকে কিংবা বাস্তবতাকে খুব বেশি না হলেও যতটুকু বুঝি তাতে ব্যক্তি জীবনের গুরুত্বপূর্ণ বিষয়ে বারবার সিদ্ধান্তহীনতায় ভোগার কথা না। আমি আমি অবুঝ হয়ে যাই কেন? ভেঙে পড়ি কেন? কিংবা এভাবে তলিয়ে যাই কেন? কর্মজীবনে এমন ভারসাম্যহীন কতটা কখনো হয়েছে বলে আমার মনে পড়ে না। ব্যক্তি জীবনে হয়ে যতটা অহরহ। সত্যিকার অর্থে নিজেকে সৎ রাখার প্রতিশ্রুতি ছিল যতটুকু, ততটুকু কম পারা হয়নি এ পর্যন্ত। কিন্তু শত চেষ্টা করেও নিজের গুরুত্বপূর্ণ বিষয়ের সিদ্ধান্তে ভারসাম্যহীনতা কাটাতে পারিনি এ জীবনে। আমার কেন জ্বর হয়েছে আমি জানি। এত ভেবে লাভ নেই, আর 2 সালের মধ্যেই বের হবি। হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। আচ্ছা, আগামী শনিবার থেকে তো আমাদের ওয়ার্কশপ শুরু। তার জন্য প্রিপারেশন নিতে হবে না? প্রিপারেশন নেওয়া লাগবে মানে? এটা কি বলছিস তুই জানবি? কি প্রিপারেশন নিবি? না মানে কি প্রস্তুতি নিব তাই তো জানতে যাচ্ছি। আরে গান্ধু, ওয়ার্কশপটা কি নিয়ে বল? আমি মানে বল। আমি কি বলবো, তুমি বলো। তাহলে চুপ থাক, তোর কোনো প্রস্তুতি না লাগবে না, মেখাল। তুই আবার কে? কোর্স বস। তুই তো নিয়ে পড়াস কি করে রে? এর উত্তরটা তোকে আগে আমি দিয়েছি, জাস্ট মিথ্যা দিয়ে। মিথ্যাটা ঠিকঠাক মতো গুছিয়ে বলতে পারলেই মেয়েরা কায়। ও, তোর মতে মেয়েরা সব গবে, নাকি তুই যেগুলোকে পটাস সেগুলো গবে? আচ্ছা, তোর মিথ্যে কথা ধরতে পারে না? পারে, কেউ কেউ পারে, কিন্তু ওইসব ম্যানেজ করা কোনো ব্যাপারই না, বুঝছিস? আর শোন, কেউ কেউ সামান্য ধরতে পারলেও তেমন একটা ঘাটায় না, কারণ তারাও তো মিথ্যা দিয়ে চলছে বস। আর গবেটের বিষয়টা বলতে গেলে মেয়েরা আসলে একটা গবেট, যদিও তারা নিজেদের খুব চালাক ভাবে। শুধুমাত্র বোকা, দুর্বল আর অযোগ্য ছেলেদের কাছে মেয়েরা চালাক, বুঝছিস? অবশ্য তুই একটু অন্যরকম। আচ্ছা, তুই প্রেম ছাড়া থাকিস কি করে বলতো আমাকে? তোর কি মনে হয় প্রেম ছাড়া কেউ থাকতে পারে না? হ্যাঁ পারে, তোকে দেখলে সেটা বোঝা যায়। প্রেম যেহেতু করিসনি, করবি না, তো বিয়ে করছিস না কেন বলতো? এই, তুই হঠাৎ আমার পিছনে লাগলি কেন? চল ক্লায়েন্টের কাছে চল। তুই কিন্তু প্রথম আমাকে গাড়াতে শুরু করেছিলি। যাই হোক বস, জাস্ট 5টা মিনিট টাইম দে আমাকে। ওকে, শেষ করে চল। আর শোন, আরেকটি কথা,
মেয়েদের মধ্যে তুই একমাত্র এমন একটি মেয়ে যাকে পুজো করা যায়, বুঝছিস? পুজো। তুই এসব ন্যারেশন বলি তোর গার্লফ্রেন্ডদের দিস, কাজে লাগবে। জলদি আয়। আমি কিন্তু সত্যি বলছিলাম। তো আমাকে এর মধ্যে আপনারা হয়তো জেনে গেছেন, আমি শিশির, আহমেদ শিশির। আজ থেকে আগামী 5 দিন রুটিন অনুযায়ী প্রতিদিন আমি আপনাদের কিছুটা সময় দেব, আমার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব এবং আপনাদের অভিজ্ঞতা জানব। আপনাদের জানার জন্য যদি কোনো প্রশ্ন উত্থাপন হয় তাহলে সেই সব বিষয় নিয়ে আমি আলোচনা করব। কিন্তু আজকে যেহেতু প্রথম দিন, আমি চাই হচ্ছে আপনারা আপনাদের পরিচয়টা আমাকে জানান। এক এক করে আপনারা সবাই আপনাদের পরিচয় দেবেন। ঠিক? আমি সুমন, ক্রিয়েটিভ ডিরেক্টর। আমি শ্যামা ইসলাম, মার্কেটিং ডিপার্টমেন্ট। আচ্ছা, আমি ইমরান আহমেদ, মার্কেটিং ডিপার্টমেন্ট। আমি মনিরুল ইসলাম, অর্গানাইজার। আচ্ছা। আমি নমিতা মাহমুদ, মার্কেটিং ম্যানেজার। দেবাশিস তালুকদার, ভিজুয়ালাইজার। ওকে, ফাইন। তাহলে সব ডিপার্টমেন্টেরই সবাই আছেন এবং সবার কিন্তু সবকিছু জানা দরকার। আমি একটা বইয়ে পড়েছিলাম, একটা লেকচারের দৈর্ঘ্য হওয়া উচিত 22 মিনিট, কারণ সব জ্ঞানে মানুষের অ্যাটেনশন থাকে 22 মিনিট। এরপর আসলে মানুষের কান ঘুমোতে শুরু করে, মাথা ঘুমোতে শুরু করে, হৃদয় ঘুমোতে শুরু করে। এটা কি সত্য না মিথ্যা সেই তর্কে আমি যাব না। প্রতিদিন যেহেতু আমরা দীর্ঘ সময় ধরে আলোচনা করব, চেষ্টা করব 22 মিনিটের পরও যেন আমাদের কান, মাথা, হৃদয় ঘুমিয়ে না যায়। ইজ দ্যাট ক্লিয়ার? কমিউনিকেশন সম্পর্কে সবচেয়ে মজার সংজ্ঞা দিয়েছেন টি.এস. ম্যাথিউস। তিনি বলেছেন, কমিউনিকেশন হচ্ছে খুব সহজ এবং কঠিন একটা ব্যাপার যা সহজ ভাষায় বর্ণনা করা সম্ভব না। কিন্তু আমরা এই সংজ্ঞার মাঝে আটকে থাকবো না, কারণ কমিউনিকেশন সম্পর্কে পিটার লিটল বলেছেন। পিটার লিটল কি বলেছেন? বলেছেন যে 2 বা ততোধিক ব্যক্তির মাঝে তথ্য আদান প্রদানের একটি প্রক্রিয়া যা যথেষ্ট বোধগম্য হবে এবং উপযুক্ত ফলাফল বা সাড়া পাওয়ার সম্ভাবনা থাকবে। আমি বলবো যে আপনাদের সম্ভাবনা তখনই ফলপ্রসূ হবে যখন আপনি আত্মবিশ্বাসী হবেন আপনার অর্জিত জ্ঞান দ্বারা। আর আপনাদের অর্জিত জ্ঞান তখনই মর্যাদা পাবে যখন আপনি আপনাদের ক্লায়েন্টের সাইকোলজি বুঝবেন, তাকে একটা দীর্ঘস্থায়ী বাঁধনে আবদ্ধ করতে পারবেন। আর সেক্ষেত্রে আপনাদের কোম্পানিকে হতে হবে ক্রিয়েটিভিটি, ক্রিয়েশন অ্যান্ড কমিটমেন্টের দিক দিয়ে উন্নত। এখানে খেয়াল রাখতে হবে যে তথ্য প্রদানকারীর যে অ্যাক্টিভনেস সেটার সাথে ব্লেন্ড করতে হবে তথ্য গ্রহণকারীর অ্যাক্টিভনেস। তার মানে হচ্ছে যে দুজনকে প্রপার অ্যাক্টিভ রেসপন্সিবল হতে হবে, রাইট? অন্যথায় তথ্য প্রদানকারীর শ্রম বৃথা যাবে। আমাদের লাইফস্টাইল, আমাদের লাইফ, এটা যেমন একটা চক্র, একটা সাইকেল, সেরকমই কমিউনিকেশনটা হচ্ছে একটা চক্র। আর এই চক্রটা হচ্ছে আমি এতক্ষণ চুপ করে রইলাম, আপনারা কেউ জিজ্ঞেস করলেন না এটা কেন? এটাকে বলা হচ্ছে ল্যাক অফ কমিউনিকেশন। এই ল্যাক অফ কমিউনিকেশনটাকে ভেঙে করতে হবে। একটা অদৃশ্য দেওয়া, এটাকে ভেঙে করতে হবে, একটা বড় হয় না, এটাকে বের করতে হবে। এই ল্যাক অফ কমিউনিকেশন আমাদের মাঝে নিয়ে আসে সন্দেহ এবং অবিশ্বাস। আমরা এই প্রথম ধাপটা করতে পারি না বলে আমাদের কমিউনিকেশন আমরা কখনো করতে করি না। আমি যদি বলতাম সেটা হচ্ছে ক্লাসে কত অনায়াসে প্রফেশনালি চোখে চোখ রাখছিলেন, আর এখন কেমন নার্ভাস। ও, তার মানে আপনি
দুজনে একই ক্যাম্পাসে একই সাবজেক্টে পড়াশোনা করেন না? হ্যাঁ, আমরা একই ক্যাম্পাসে একই সাবজেক্টে পড়াশোনা করেছি। স্যার, আমরা একই পাড়াতেই থাকি। আর ও আমার 2 বছরের জুনিয়র, আমার ছোট ভাইকে সাথে। স্যার, আমাকে দিলেন না যে? ওরা ভুলে গেছি। মার্কেটিং এর বিষয়ে যদি কথা বলতে হয়, যে আমাদের দেশ এখনো অন্যান্য দেশের থেকে অনেক পিছিয়ে আছে। মানে পোশাক আশাকে আমরা অনেক গোছানো, কিন্তু আমাদের সমস্যাটা হচ্ছে যে ক্লায়েন্টের সাইকোলজি বুঝে সেটাকে সঠিকভাবে প্রয়োগ করার ক্ষেত্রে আমাদের অনেক ঘাটতি আছে। এই জন্য আমি বলছি, যাই হোক, এইটাই ছিল আমাদের আজকের শেষ ক্লাস, এবং আমার মনে হয় যে আমিও অনেক কিছু জানতে পেরেছি আপনাদের কাছে এসে, এবং আপনারা অনেক কিছু জানতে পেরেছেন। হ্যাভ এ নাইস জার্নি। আমাদের ক্লাস আপাতত এখানে ক্লোজ। আবার দেখা হবে। তো যাই হোক, আমি আসলে আপনাদেরকে আমার কার্ড দিয়ে দিচ্ছি, আপনাদের যদি দরকার হয় দেন আমার সাথে যোগাযোগ করবেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। কবিতা, মানে ভাবছি যে কথাটা বলবো কি বলবো না। জি, বলুন। না বললে যদি অনধিকার চর্চা হয়ে যায়, সেই জন্য। না না, তা কেন হবে? মানে আপনার রেজাল্ট ভালো, আপনি ভালো চাকরি করছেন, যতদূর জানি আপনার পারফরমেন্সও খুব ভালো, আপনার মধ্যে ভালো করার অনেক ক্যাপাবিলিটি আছে, এবং আপনি নিজেও সেটা জানেন, এবং আপনি অনেক আত্মবিশ্বাসী। কিন্তু আপনি একটা বিষাদ বয়ে বেড়াচ্ছেন, সেটা আপনার চেহারায়, আপনার কপালের ভাঁজে বোঝা যায়। সরি, আসলে যদি মনে পড়ে তাহলে ফোন দিন, আর যদি চান তাহলে বিষাদটা কাটানো যায় কিনা সেটা চেষ্টা করে দেখতে পারি। আপনার রেজাল্ট ভালো, আপনি ভালো চাকরি করছেন, যতদূর জানি আপনার পারফরমেন্সও খুব ভালো, আপনার মধ্যে ভালো করার অনেক ক্যাপাবিলিটি আছে, এবং আপনি নিজেও সেটা জানেন, এবং আপনি অনেক আত্মবিশ্বাসী। কিন্তু আপনি একটা বিষাদ বয়ে বেড়াচ্ছেন, সেটা আপনার চেহারায়, আপনার কপালের ভাঁজে বোঝা যায়। কি হলো, এখনো মুড অফ করে বসে আছো? আমি এখন যাই রে। কেন, কি হয়েছে আমাকে বলা যায় না? কফিটা খেয়ে যাও। এখন খেতে ইচ্ছা করছে না। যাই। ফোন দিতে
আসতে বলেছে বলি ফোন দেওয়া কি ঠিক হবে? ঠান্ডা হবে না তো? আচ্ছা, আমাকে এভাবে বলা তারই বা কোনো অসৎ উদ্দেশ্য নেই তো? অসৎ উদ্দেশ্য থাকলে নিশ্চয়ই আমার নাম্বারটাও নিত। সে স্মার্ট, গুণলোক। যা, কিসব ভাবছি, দেখে না কি বলে, কি হয়। হ্যালো, জি, আমি নমিতা বলছি। অনুমিতা, কি ব্যাপার, আপনার মন খারাপ কেন? আমার মন খারাপ আপনি কি করে বুঝলেন? আপনার কণ্ঠ বলে দিচ্ছে। আমি যে কথাগুলো আপনাকে বলেছি সব ঠিক ঠিক মিলে গেছে। আর এসব বিষয়ের জন্য আমাকে কল করবেন কি করবেন না, এক দ্বিধাদ্বন্দ্ব পর্ব শেষ করে আপনার মনটা খারাপ হয়ে আছে, ঠিক? হ্যাঁ, মানে আপনি আমাকে কি করে বুঝলেন? আমি যা বলেছি তা যদি আপনি মনে করেন আমি ঠিক বলেছি, আর আপনি যদি মনে করেন যে আপনার এই সমস্যাটা কাটিয়ে ওঠা দরকার, তাহলে এই দরকারের চেয়ে কি আমি কি করে আপনাকে বুঝলাম সেটা কি আপনার কাছে বেশি জরুরি? আমি আপনার সাথে দেখা করতে চাই। ওকে, এরকম জায়গা আমার সবসময় ভালো লাগে। একটা অদ্ভুত ব্যাপার আছে না, কি আপনার খারাপ লাগছে না তো? না, খারাপ লাগছে না। আসলে কিভাবে শুরু করবেন সেটা বুঝতে পারছেন না, এই তো। হুম, আচ্ছা, তাহলে খুব সহজ বিষয় দিয়ে শুরু করা যাক। আপনার ফ্যামিলিতে কে কে আছেন? বাবা, মা, ছোট একটা ভাই আছে, শাহজালালে পড়ে। ছুটি না হলে বাড়িতে আসে। এবং তারা সবাই আপনাকে অনেক ভালোবাসে, হুম, অযাচিত। কিন্তু তারপরেও আপনি ভালোবাসার কাঙাল। আচ্ছা, আপনি কি ধরনের গান পছন্দ করেন? সব ধরনের গান ভালো লাগে, বাংলা মেলোডি বেশি ভালো লাগে। বই পড়ার অভ্যেস তো আছে, হুম, সিনেমাও তো দেখেন, তাই না? আচ্ছা, ধরেন যে আপনাকে একটা জনশূন্য দ্বীপে রেখে আসা হলো, আপনি সেখানে আপনার সাথে রাখতে পারবেন আপনার একজন বন্ধু অথবা একজন আত্মীয়, তো আপনি কাকে বেছে নেবেন? একজন পুরুষ না একজন নারী? এটা কোনো সহজ প্রশ্ন হলো? না, আপনি যেরকম দুষ্টুমি করতে পারেন আমার কিন্তু আগে মনে হয়। কেন? এই যে আপনি এত কিছু জানেন, যার এমন জোরালো ব্যক্তিত্ব, তার মাঝে এরকম ছেলে মানুষই আছে আমার কিন্তু মনে হয় না। আচ্ছা, এবার আপনার কথাগুলো শুনি। বলবো, তবে আমার একটা প্রশ্নের জবাব পেলে ভালো হয়। আমি কি করে আপনাকে বুঝতে পারছি, এই তো? হুম, আচ্ছা, যা, যেখানে আপনাকে নিয়ে যাচ্ছে সেখানে আগে পৌঁছাই, তারপরে জানাই। আচ্ছা। অলৌকিক ক্ষমতা না থাকলে মানুষ মানুষের মন বুঝতে পারে, আমার বিশ্বাস হয় না। আসলে এটা অলৌকিক ক্ষমতার কিছু না, একটু কনসেন্ট্রেশন থাকলে মানুষের চিন্তার ধাপগুলা সহজেই বলে দেওয়া যায়। চাইলে আপনিও পারবেন, মানে আপনি যদি চান তাহলে আমি শিখিয়ে দেবো। এইসব জিনিসগুলোকে অলৌকিক বলে অনেকে ব্যবসা করছে, মানে ভণ্ড সাধু থেকে সো কল্ড থট ব্রিডার পর্যন্ত। এসব কিছু না, মোটামুটি বুঝতে পারাটা প্রায় সব মানুষের মধ্যেই কিছু না কিছু আছে। এখন যেটা দরকার সেটা হচ্ছে প্র্যাকটিস অ্যান্ড কনসেন্ট্রেশন। অন্যের মনের মধ্যে ঢুকতে পারার মতো করে নিজের মনটাকে তৈরি করতে হবে, মানে মনটা হতে হবে আকাশের মতো খোলামেলা, তাহলেই চলবে। তার মানে আপনি আমার মনের কথা সব বুঝতে পারছেন? না, না, না,
ভয় পাওয়ার কিছু নেই। আপনার মনে সবকিছু বুঝবার মতো বিদ্যাটা আমার কাছে নেই। আমি বুঝতে পারি টুকটাক একটু, তবে আপনি বললে সুবিধা হয়। সেখানে বিষয়গুলো নিয়ে ব্যাখ্যা করতেও সুবিধা হবে, আর সমাধানটাও খুব দ্রুত বের হয়ে আসবে। আসলে আপনাকে প্রথম দেখার পরেই মনে হয়েছে আপনার সাথে সবকিছু শেয়ার করা যায়, কিন্তু কোথা থেকে শুরু করব বুঝতে পারছি না। আচ্ছা, আপনি কোন বয়সে প্রথম প্রেম করেছেন? কি মানে প্রেমে তো পড়েছেন নাকি? বসি। হ্যাঁ, শিওর। তখন আমি ক্লাস 9। ছেলেটা আমাদের পাড়াতেই থাকতো। মাঝে মাঝে দেখা হতো ওর সাথে, কথা হতো। আমার খুব ভালো লাগতো। সরি, ভালো লাগার কারণগুলো এখন আর বলতে পারবো না। আসলে কারণগুলো এখন সেভাবে মনেও নেই। না, সেটা দরকারও নেই। আমার বান্ধবীদের প্রেম করা দেখে আমার তখন খুব প্রেম করতে ইচ্ছে করতো। হঠাৎ আমাকে ছেলেটা অফার করে। আগেই যাচাই করে নিয়েছিল তার প্রতি আমার ভালো লাগা আছে কিনা। আমি 2-1 দিন সময় নিয়ে রাজি হয়ে যাই। তারপর আমাদের প্রেম চলতে থাকে। মাঝে মাঝেই সে সামান্য কারণে মিথ্যা কথা বলতো। আমার খুব খারাপ লাগতো। এখনো কেউ কারণে অকারণে মিথ্যা কথা বললে আমার খুব খারাপ লাগে। তারপর একদিন দেখলাম ছেলেটা সিগারেট খাচ্ছে। আমার খুব খারাপ লাগলো। রাগে দুঃখে আমি কথা বলা বন্ধ করে দিলাম। অপরাধ করেছে সে, আর কষ্ট পাচ্ছে আমি। আমি অসুস্থ হয়ে যাই। কদিন পরে আমার এই বান্ধবীর মাধ্যমে আমাকে রাজি করায় একবার দেখা করবে, আর কখনো দেখা করতে চাইবে না। আমি রাজি হই, দেখা করি। সে প্রমিস করলো যে কখনো সিগারেট খাবে না, মিথ্যা কথা বলবে না। আমি আসলে বিশ্বাস করতে পারছিলাম না। আসলে আমার একবার বিশ্বাস ভেঙে গেলে আর কখনো আগের জায়গায় আনতে পারি না। যারা ভালো তারা কখনোই পারে না। ভালো মানুষের ইগো থাকে সবচেয়ে বেশি, আর আই থিঙ্ক সেটাও একটা কারণ ছিল, তাই না? তখন থেকেই আমার সেটা ছিল। যদিও সিগারেট খাওয়াটাকে আমি এখন এত কঠিন করে দেখি না। যাই হোক, তো ছেলেটা যখন দেখলাম আমি রাজি হচ্ছি না, পকেট থেকে এক গাদা ঘুমের ওষুধ বের করলো। আমাকে বলল যদি আমি রাজি না হই তাহলে সে এগুলো খেয়ে মরে যাবে। আমি আসলে মোহের কারণে গলে যাই। আর এদিকে আমার বান্ধবী আমাকে রিকোয়েস্ট করছিল। সব কিছু মিলে রাজি হয়ে যাই। তারপরে আবার সব স্বাভাবিকভাবেই চলছিল, কিন্তু আস্তে আস্তে আবার শুরু হলো তার মিথ্যে কথা বলা, সিগারেট খাওয়া, আমার কাছে ধরা পড়া। আমি আসলে খুব কষ্ট পাই। ওর সাথে যোগাযোগ বন্ধ করে দিই। এদিকে আমার পরীক্ষা চলে আসে। আমি পরীক্ষা নিয়ে ব্যস্ত হবার চেষ্টা করি। ভুলে যাওয়াটা একটু কঠিন হচ্ছিল। হঠাৎ দেখি আমার বান্ধবীর সাথে সে প্রেম করছে। আমার সেই বান্ধবী যে কিনা আরেকজনের প্রেমিকা ছিল। প্রেম বিষয়টাকে আসলে ওরা কিভাবে নিত আমি মিলাতে পারতাম না। মনে প্রচণ্ড ঘৃণা জন্ম নিল। এর থেকে ওকে ভুলতে আমার সহজ হলো। এ কারণে ইন্টারমিডিয়েটের সময় আমার কারোর প্রতি মোহ, প্রেম এসব জাগেনি। পড়া নিয়ে ব্যস্ত থেকেছি বেশি। বন্ধু হয়েছে অনেকের, কিন্তু প্রেম করতে চাইনি। আমার সঙ্গে ছিল বই, সিনেমা আর ডায়েরি। এখনো এরা আমার সঙ্গী। ইউনিভার্সিটিতে এভাবেই কেটে যায়। কখনো কখনো কাউকে অন্যভাবে ভাবতে চেয়েছি, কিন্তু মিশে দেখেছি তারা প্রেমের ডেফিনেশনই বদলে ফেলেছে। তাদের কাছে প্রেম মানে হচ্ছে সাইনবোর্ড। কয়েকদিন মেলামেশা করলাম, পছন্দ না হলে অন্য কোথাও চলে গেলাম, অন্য কারোর সাথে প্রেম করলাম। আপনি তো বোঝেনই ব্যাপারটা, কি আর বলবো। তারপরও আপনার অবচেতন মন মনের মতো একটা মন খুঁজে বেড়াচ্ছে, তাই না? হ্যাঁ, আপনার ইউনিভার্সিটি শেষ হয়েছে অনেক আগে, কিন্তু তারপরও আপনার মন সেই একই আশা করছে। হ্যাঁ, আপনি মনে করেন আপনি সারা জীবন সৎ ছিলেন, তাই আপনি মনে করছেন যে সৎ একজন মানুষ আপনি পাবেন। কিন্তু বাস্তবতাটাকে দেখে আপনি জেনে গেছেন যে আপনি আসলে আপনার মনের মতো কাউকে পাবেন না। তাই আপনি এখন ভাবছেন যে মোটামুটি কেউ একজন আসুক আপনার জীবনে। কিন্তু আবার ওই বাস্তবতাকে পরখ করে আপনি যেটা ভাবছেন যে মিডল ক্লাস সোসাইটিতে আপনার প্রশংসা বা আপনার সম্মান কম না, কিন্তু তারপরও আপনি নিঃসঙ্গ, এবং এই বিষয়টাই আপনাকে সবচেয়ে বেশি পীড়া দিচ্ছে, কষ্ট দিচ্ছে, তাই না?
এখন আসলে এসব ভেবে ভেবে আপনি বেশ ক্লান্ত, আর সবকিছু মিলিয়ে আপনার নিজেকে নিজের কাছে অযোগ্য মনে হয়। হ্যাঁ, আসলে পৃথিবীর সব মানুষেরাই এরকম, যে জিনিস পায়নি তার থেকে মোহ কাটাতে পারে না সহজে। আমি আপনাকে দোষ দিচ্ছি না, মানে আপনার চাওয়াটা অমূলক না। জগতে প্রায় সব মানুষই কোনো এক সময় বা সারা জীবন নিজেকে অযোগ্য ভাবে। এমন অনেক মানুষ আছে যারা যারা পৃথিবীটাকে অনেক কিছু দিয়েছে বা দিচ্ছে, বিনিময়ে সেই পৃথিবীর অনেক মানুষের কাছ থেকে শ্রদ্ধা ভালোবাসা পেয়েছে বা পাচ্ছে, কিন্তু তারপরেও একটা সময় সে নিজেকে অযোগ্য ভাবছে, কারণ তার যে চাওয়াটা ছিল সেই চাওয়াটা সে পূরণ করতে পারছে না। মানে এটা তো আমি অনেক বড় বড় মানুষদের কথা, তারা কিভাবে ভাবে। আমাদের মতো যারা সাধারণ মানুষ, আমরা এই শিল্প ব্যবসা বাণিজ্য বা চাকরির সাথে সংযুক্ত আছি, আমরা মোটামুটি হলেও ভালো করতে পারছি, মানে ভালো থাকতে পারছি, প্রিয়জনদের কাছ থেকে ভালোবাসা পাচ্ছি। তো তারপরেও একটা সময় যে আমরা নিজেদেরকে অযোগ্য ভাবে, কারণ আমাদের ইচ্ছেটা বা আমাদের চাওয়াটাকে আমরা সেই অর্থে পূরণ করতে পারছি না। একটা ছেলে কিংবা একটা মেয়ে তার ভালোবাসার মানুষটাকে না পাওয়ার কারণেও নিজেকে অযোগ্য ভাবতে শুরু করে, কিন্তু সে যে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছ থেকে ভালোবাসাটা পাচ্ছে, সে ভালোবাসাটা কি পাওয়া না? কিন্তু তারপরেও সে তাকে মানে নিজেকে অযোগ্য ভাবছে। আসলে মানুষ স্বপ্ন দেখবে, আশা করবে, এটি স্বাভাবিক। স্বপ্ন বা আশা না থাকলে মানুষ আসলে পাওয়ার দিকে যেত না, কিন্তু মোহে পড়া যাবে না। একটা চাওয়া না পাওয়ার জন্য মানুষের জীবনের সব পাওয়াকে তুচ্ছ ভাবা যাবে না, কখনো থেমে থাকা যাবে না। বাস্তবতা হলো পৃথিবীর কোনো মানুষেরই কোনো আশার 16 আনা পূরণ হয় না। কোনো মানুষ যখন কোনো একটা কিছু চায় তখন হয়তো সেটার মতো করে পাচ্ছে না, অন্য কিছু আছে। তার মানে কি, একটা পেতে হলে আরেকটাকে ছেড়ে দিতে হচ্ছে। কিন্তু সবসময় মনে রাখতে হবে, সততা আর আত্মবিশ্বাস ভালো কিছু আনবে। আচ্ছা চলেন যাওয়া যাক, মানে আমরা সময় নেই, মানে পরে তো আবার কথা হবে। তো তোমরা এখনো মানবিক সম্পর্কের কথা বলে, ব্যক্তিগত আবেগ অনুভূতির কথা বলে সময় কাটাচ্ছ? প্রেম ভালোবাসা বিয়ে এসব নিয়ে কোনো কথাই হচ্ছে না? প্রেম বিয়ে তো পরে, সে এখন পর্যন্ত তার ব্যক্তিগত কোনো ব্যাপারে কথা বললো না। কেন, তুমি জানতে চেয়েছিলে? আমি আসলে সেভাবে জানতে চাইনি, আমি বরাবরই আশা করেছিলাম সে নিজে থেকে বলবে। সে যেহেতু কিছু বলছে না, তুমি জানতে চাওনি কেন? একটা দিন হয়ে গেল, একটা মানুষকে না জেনে। কিছু কিছু মানুষ থাকে জানিস, তাকে আসলে একবার দেখেই মনে হয় সে সবার থেকে আলাদা। তাকে না জানলেও তার সঙ্গে সারাটা জীবন কাটিয়ে দেওয়া যায়। তুমি পুরাই গেছো। হয়েছে কি জানিস, তার জোরালো ব্যক্তিত্ব, তার কথায় আমি এমনভাবে মোহিত হয়েছি, মনে হয়
তাড়াহুড়ো করতে গিয়ে যদি ওর সঙ্গ হারে? সে সবার থেকে আলাদা, ঠিক আছে, তো তুমি যে তার ব্যাপারে এত দূর এগিয়েছো, সে বিভেদ হতে পারে। হ্যাঁ, হ্যালো, কি করছি? এই তো আমি একটু ফ্রেশ হলাম আর কি। কাল একটু জলদি জলদি বের হতে পারবে? কটায়? এই 4টায়। হ্যাঁ, তা বের করা যাবে, কিন্তু আপনার কি হয়েছে? আপনাকে অনেক টেন্স মনে হচ্ছে। কই না তো, কালকে দেখা হবে। হ্যালো, আপনি কি ছাদে? কি হলো, ঘুম আসছে না? না, কেন? আপনি আমার সাথে এরকম করছেন কেন? আমি আপনার সাথে কি করলাম? ও, বুঝেছি। আপনাকে দোদুল্যমান অবস্থায় রেখে আমি মানবিক সম্পর্কের কথা বলছি, আবেগ অনুভূতির কথা বলছি, ফ্রয়েড, অন্যান্য মনস্তত্ত্বের কথা বলছি, কিন্তু নিজের কথা বলছি না, এই তো। মানুষের সম্পর্কের চাওয়া পাওয়াটা লেনদেনের মতো হিসেব করে হবে কেন? সম্পর্কের গভীরতা এর উপর নির্ভর করবে কেন? সম্পর্ক থাকা বা না থাকা এর উপর নির্ভর করবে কেন? আমি জানতাম আমি আপনার ব্যক্তিগত প্রসঙ্গ তুললেই আপনি এসব ব্যাখ্যা দিবেন। আচ্ছা, আপনি সবসময় মনস্তত্ত্বের কথা, মানবিক সম্পর্ক, আবেগ অনুভূতির কথা এজন্য বলেন যাতে আমি আপনার ব্যক্তিগত ব্যাপারে না ঘাটাই? না নমিতা, আপনি আমার সাথে এতদিন মেলামেশা করার পর আপনি আমাকে ভুল বুঝবেন এটা আমি আশাও করিনি। হ্যাঁ, আমি আপনাকে বলেছি, আপনাকে আমি মানবিক সম্পর্কের ব্যাখ্যা দিয়েছি, আবেগ অনুভূতির কথা বলেছি, মনস্তত্ত্বের কথা বলেছি, কিন্তু সেটা আপনারই জন্য। আমি চেয়েছি এইসব বিষয়গুলো আপনি জানুন, বুঝুন, মানুন, কারণ একজন মানুষ এসব বিষয় যত জানবে, মানবে, বুঝবে, তার জীবনটা তত সহজতর হয়ে উঠবে। কিন্তু আপনার ব্যক্তিগত ব্যাপারে বলতে সমস্যা কোথায়? কোথায় যাচ্ছেন? কোথায় যাচ্ছেন? আমি আপনার সম্পর্কে জানতে চাই, আমাকে বলে যান। আপনি কোথায় যাচ্ছেন? আমাকে বলে যান আপনার সম্পর্কে। হ্যালো। হ্যালো, তুমি রেডি? হুম, না, সে কি, তুমি এইমাত্র দেখলে? কটা বাজে দেখছো? অফিসে লেট হবে, জলদি রেডি হও। ওকে।
রাতে ঠিকঠাক ঘুম হয়নি না? ঘুম আসতে একটু সময় লেগেছে। আপনি গুরুত্বপূর্ণ কিছু বলতে চাচ্ছেন? আচ্ছা, আমি আপনাকে যেরকম ভাবি আপনি কি সেরকমই? আপনি আমাকে কেমন ভাবেন? আমার মনে হয় আপনি আমার ব্যাপারে আগ্রহী, উৎসুক, কিন্তু এমন কিছু আপনি বলছেন না যাতে মনে হয় সম্পর্কের ব্যাপারে আপনার সত্যি ইচ্ছা আছে। নমিতা, আপনি শুনবেন কেন আপনাকে আমি ডেঞ্জার জোন ক্রস করতে দেইনি সেটা আপনি শুনবেন? হ্যাঁ, আমি জানতে চাই। 4 বছর আগের কথা। একটা বিকেলে তিন্নির সাথে দেখা হয় আমার লাইব্রেরিতে। একটা বিষয় বুঝতে পারছিল না, সাইকোলজির ট্রাম ছিল, যেটা আমার সাবজেক্ট ছিল। বুঝালাম, তারপর আরো কিছু বিষয় তুলে ধরলো। লাইব্রেরিতে তো এত কিছু বলা যায় না, তাই ও আমাকে ওদের বাড়িতে নিয়ে গেল। কেমন যেন মেয়েটা, কারোর সঙ্গে তার মিশতে ভালো লাগে না, কিন্তু আমার সঙ্গে কেন তার মিশতে ইচ্ছে হলো সেটা প্রথমে বুঝতে পারিনি। মেয়েটা ঘর থেকেও খুব একটা বের হয় না। মেয়েটা এমন একটা পরিবারে বড় হয়েছে, সেই পরিবারের মানুষগুলো জানি কেমন। তবে কেমন হলেও সে বাড়িতে আমার যাওয়া আসা নিয়ে প্রথমে একটা বাধা থাকলেও পরে আমার সামনে আসলে কেউ কোনো কিছু বলতে আসেনি। আমি তার গুহার ভেতর থেকে বের করে আনলাম আশ্চর্য রকম গোপন হৃদয়। এতদিন ধরে সে কাউকেই কোনো কিছু বলেনি, বলতে পারেনি। 25 বছরের চেপে রাখা মনের হুড়কো সে অবলীলায় খুলে চলে। ধীরে ধীরে ওর মন উন্মোচিত হতে থাকে। আমার ভেতর কেমন এক অনুভূতি ঢেউ খেলতে থাকে প্রতিদিন। মনে হয় কি সৌভাগ্য আমার, যে হৃদয় কেউ কখনো পড়তে পারেনি, আমি প্রথম পড়তে পারলাম। ও মেলে ধরেছে হৃদয়, অথচ আমি শুধু ওর বন্ধুই থাকছি, প্রেমিক নই। তারপর একটা সময় উপলব্ধি করতে পারি যে আসলে এটা প্রেম, যা ভেতর থেকে খুলে আনতে পারে মানুষকে, জটিলতম মনকে দরজা খুলে দেখিয়ে দেয়। আমি দেখে যাই, ধারণাই করা যায় না যে কি রোমাঞ্চকর এই খুলে দেখা। ইচ্ছে হলে ও আমাকে ফোন করতো, দুজনের মধ্যে কত শেয়ারিং। একদিন ফোনে কথা না হলে, দেখা না হলে কারোরই কোনো কিছু ভালো লাগতো না। আমি তখন উপলব্ধি করতে থাকলাম পরস্পরের নির্ভরতাই তাহলে প্রেম। এই পরস্পরের দুঃখ ভাগ করে নেওয়া আর শুষে নেওয়া পরস্পরের দুঃখ, সবসময় যন্ত্রণার মধ্যে এই ধকধক করতে থাকা, এটা যে কতটা অন্যরকম, কতটা অসামান্য, কতটা চ্যালেঞ্জিং, কতটা রোমাঞ্চকর। আমি যখন ঠিক করলাম যে বিয়ের ব্যাপারে ওর বাসায় কথা বলবো, সেদিন ওর মা আমাকে ওর সাথে দেখা করতে দিল না। বললো ওর নাকি জ্বর হয়েছে, ও অন্য একটা রুমে আছে। কিন্তু ওরই বাসার কাজের লোক আমাকে বললো আপার বিয়ে ঠিক হয়েছে। আমি হঠাৎ নিভে গেলাম, আমার সব অন্ধকার হয়ে গেল। একদিন রাতে তিন্নি ফোন করলো, অভিমান নিয়ে বললো যে শিশু তোমার কি হয়েছে, কোনো যোগাযোগ নেই, ফোন করো না, আসো না আমার কাছে। জানো আমার না বিয়ে ঠিক হয়ে গেছে। জোহান, আমার কাজিন, কম্পিউটার ইঞ্জিনিয়ার। তুমি আসলে তোমাকে ছবি দেখাবো। আমার অনেক কথা আছে তোমার সাথে, তুমি আসো শিশির, তোমার জন্য আমার খুব খারাপ লাগছে। তোমার কথা ভেবে ভেবে আমার ভীষণ জ্বর হয়েছে। আসলে সেই থেকে কাউকে সঙ্গী হিসেবে ভাবা বা চাওয়াটা দাবিয়ে রেখেছিলাম। তিনি এখন কোথায় আছে? কানাডায় আছে, প্রতি শুক্রবার আমাকে ফোন করে। এখনো? হ্যাঁ, 2 দিন আগেও আপনাকে ফোন করেছিল? করেছিল। কি বললো? বললো তুমি পারো না শিশির, তুমি পারো না, তুমি ট্রান্সকারেন্সে পারো, থেরাপি পারো না। জোহান বলছে আমি পাগল হয়ে গেছি, তুমি একবার আসো,
জোহানকে বুঝিয়ে দিয়ে যাও যে আমি পাগল নই। জোহানকে? তিনি হাজবেন্ড। নমিতা, তুমি কিছু বলবে না? মানে তোমার কিছু বলার নেই? বলছি। নমিতা, তুমি কিছু বলবে না? মানে তোমার কিছু বলার নেই? বলছি। এখন আমি কি করব? কি বলবো ওকে? নমিতা, তুমি কি আমাকে ভুল বুঝেছো? না, ভুল বুঝিনি। তাহলে দেখো নমিতা, আমি একটা জিনিস শিখেছি। কোনো কিছু তৈরি পাওয়ার আশা করা ঠিক না, তৈরি করে নিতে হয়। আমিও তা শিখেছি। আমার কপালে হাত দিয়ে দেখো। জ্বর আছে মনে হয়? না, তুমি কি বলছো? জ্বর নেই, শুধু আমার ভালো লাগা করে। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.